হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরও একটি এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। আজকের সমাজে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা কেউই সেফ নয়। রাস্তাঘাটে চলার পথে মানুষরূপী কিছু শয়তানেরা মেয়েদেরকে যেন ছিঁড়ে খেতে থাকে। আমাদের আজকের কাহিনী পারিমা নামের একটি মেয়েকে নিয়ে, যেও কিনা রাস্তা দিয়ে চলার পথে কিছু নরপিশাচের শিকারে পরিণত হয়। নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য নরপিশাচরা যেন পারিমাকে একেবারে গিলেই খেয়ে ফেলেছিল। কিন্তু পারিমা সেই কষ্ট থেকে বের হয়ে শুরু করে নতুন সংগ্রাম। যখনই এই কেসটি আদালতে যায় তখনই উকিল রাভি পারিমার সাথে থাকে। আর ঠিক তখনই ঘটে অদ্ভুত কিছু ঘটনা। হঠাৎ করে আরোপী রেপিস্ট গুলো এক এক করে মরতে শুরু করে। কিন্তু কে এই রেপিস্ট গুলোকে মেরে ফেলছিল? পারিমা কি শেষমেশ পারবে নিজের জন্য কোর্ট থেকে ন্যায় নিয়ে আসতে? কি হবে এই কাহিনীর শেষে? সেটাই জানবো আমরা আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশনে। আমাদের আজকের সিনেমার নাম হলো আসি। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা রেল লাইনের পাশে খুব খারাপ অবস্থায় পড়েছিল। এখানে মেয়েটির অবস্থা দেখে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে মেয়েটির সঙ্গে গ্যাপ হয়েছে। ঠিক তখনই সেই পাশ দিয়ে একটি লোক যাচ্ছিল, আর ওই লোকটি সেখানকার কিছু মানুষের সাহায্য নিয়ে মেয়েটিকে হাসপাতালে পাঠায়। আর এরপর সিন কাট হলে আমরা দেখি পারিমা আর বিনয়ের হাসি খুশি একটি ছোট্ট ফ্যামিলি। এখানে তাদের একটি ছেলেও রয়েছে। তাদের ছেলের নাম হলো ধ্রুব। বিনয় আর পারিমা দুজনেই চাকরি করত, যার কারণে তারা নিজেদের সময় একটু হলেও বের করে একে অপরের সঙ্গে সময় কাটাতো। এখানে ধ্রুব স্কুলে যাওয়ার জন্য ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিল, কিন্তু তার দেরি হয়ে যায়। এখানে ধ্রুব যখন বাইরে আসে, সে আই লাভ ইউ এর মানে মালায়ালামে তার মাকে জিজ্ঞেস করছিল। তার মাও খুব সুন্দর করে তাকে মানে বলে দেয়। এখানে প্যান্ট পরতে গিয়ে ছোট্ট ধ্রুবের চেনটাই আটকে যায়, আর এরপর মা পারিমা এসে তাকে সাহায্য করে সেটি খুলতে। কিন্তু সে যখন স্কুলে যাচ্ছিল, ব্যথায় বেচারা বাচ্চাটি অদ্ভুত স্টাইলে হাঁটছিল। এটা দেখে বিনয় আর পারিমা বেশ মজা করছিল। তখনই রাস্তায় তাদের সঙ্গে দেখা হয়ে যায় কার্তিকের সঙ্গে। কার্তিক আর বিনয় একই সঙ্গে কাজ করত। তারা দুজন এরপর একসঙ্গে কাজে চলে যায়। এদিকে ধ্রুব নিজের স্কুলে পৌঁছে যায়, আর পারিমাও নিজের স্কুলে। আসলে এখানে পারিমা একজন স্কুল টিচার ছিল, আর সেখানে আমরা রাভি নামের সেই উকিলটিকেও নিজের কাজে যেতে দেখতে পাই। এখানে বিনয় আর কার্তিক একটি সুপারমার্কেটে কাজ করত। অন্যদিকে কার্তিক যখন কাজ শেষ করে রাস্তা পার হচ্ছিল, তখনই সে গাড়ির ভেতরে রাভিকে দেখতে পাই। কার্তিককে এমন ভাবে রাস্তায় দেখে রাভি বেশ অবাক হয়। তখনই সে গাড়ি নিয়ে কার্তিকের কাছে যায়, আর গাড়ি থেকে নেমে বলে, আপনি এতদিন কোথায় ছিলেন? রাভি তখন কার্তিককে নিজের বাড়িতে নিয়ে যায় আর বলে, আপনার বউয়ের কাছে শুধুমাত্র 3 দিন সময় ছিল, তবুও তিনি 7 দিন আপনার জন্য অপেক্ষা করেছিলেন। কোথায় ছিলেন আপনি এতদিন? কার্তিক তখন বলে, তার অনেক কাজ ছিল, যার কারণে সে আসতে পারেনি। রাভি তখন ইমোশনাল হয়ে গিয়ে বলে, আচ্ছা, এই 6 মাসে আপনি কি কি কাজ করেছেন? তখন কার্তিক বলে, আমি সেলসম্যান আর ফ্লোরে ডিউটি করেছি। রাভি এখানে কার্তিকের বউয়ের ফোন তাকে দিয়ে বলে, আপনার বউ এখনো আপনার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে বিনয় কাজ করে পারিমাকে নিতে তার স্কুলে আসে, কিন্তু সে দেখতে পায় পারিমা বাকি টিচার্সদের সঙ্গে অনেক আনন্দ করছে আর ডান্স করছে। পারিমা যখন তার কাছে আসে, তখন বিনয় বলে, আচ্ছা তুমি এনজয় করো। আর এরপর বিনয় এখানে ধ্রুবকে নিয়ে বাড়িতে চলে আসে। অন্যদিকে সিন কাট হলে দেখা যায় রাস্তায় পারিমা একাই হাঁটছিল। তখনই একটি গাড়ি পারিমার পিছু করতে শুরু করে, আর পারিমা যখন এই বিষয়টা খেয়াল করে, সে অনেক জোরে জোরে হাঁটে। কিন্তু তখনই সেই গাড়িটি পারিমার সামনে এসে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে এখানে 5 জন ছেলে বাইরে বের হয়ে আসে, আর তারা পারিমাকে টেনে হিঁচড়ে গাড়ির ভেতরে নিয়ে যায়। এখানে গাড়ির ভেতরে ওই 5 জন এক এক করে পারিমার সঙ্গে অনেক বাজে কাজ করে। এমনকি এদের মেন্টালিটি এতটাই বাজে ছিল যে তারা সেই রেপ করার সময় বাজি ধরে কে কতবার পুশ-আপ মারতে পারে। আর তারা এই পুরো ঘটনাটি ফোনে রেকর্ডও করছিল। যে ছেলেটি এখানে গাড়ি চালাচ্ছিল সে অনেক ভয়ে ছিল। সে বারবার ওই ছেলেগুলোকে থামতে বলছিল,
করছিল, কারণ এই গাড়িটি তার বাবার ছিল। কিন্তু অন্যদিকে ওই 4 জন নরপিশাচ যেন থামার নামে নিচ্ছিল না। তারা 4 জন মিলে বারবার পারিমার সঙ্গে এই সব কিছু করতে থাকে। আর অন্যদিকে যখন এত রাত হয়ে যাবার পরেও পারিমা বাড়িতে আসে না, সে বারবার পারিমাকে ফোন করছিল। এমনকি ধ্রুব নিজেও তার মাকে ফোন করছিল, কিন্তু ফোন বাজা সত্ত্বেও কেউ সেই ফোনটি ধরছিল না। কিন্তু যখন ভোর হয়ে আসে তখন বিনয় থানায় যায়। অন্যদিকে আমরা দেখতে পাই নিজেদের চাহিদা মেটানোর পর ওই শয়তানগুলো পারিমাকে রেল লাইনের ওপরে ফেলে দিয়ে চলে যায়। এরপর তারা গাড়ি নিয়ে একটি গ্যারেজে যায় আর সেখান থেকেই নিজেদের পোশাকও বদলে নেয়। তারা একটি জায়গায় গিয়ে নিজেদের সমস্ত কাপড় চোপড় পুড়িয়ে দেয়, এমনকি নিজেদের ফোনগুলো তারা ভেঙে ফেলে। অন্যদিকে দেখা যায় গ্যারেজে একটি লোক সেই গাড়িটি খুব ভালোভাবে পরিষ্কার করছিল। আর এরপর কি হয়েছিল সেটা আমরা সিনেমার শুরুতেই দেখেছি। মানে সকালবেলা পারিমাকে রেল লাইনের পাশে পাওয়া যায়। বিনয় যখন সকালবেলা নিজের বউয়ের এমন অবস্থার খবর পায়, সে নিজের ছেলে ধ্রুবকে নিয়ে হাসপাতালে আসে। অন্যদিকে কার্তিকও যখন জানতে পারে পারিমার সঙ্গে কি হয়েছে, তখন সে হাসপাতালে এসে বিনয়কে সামলাতে শুরু করে। কার্তিক বিনয়কে বলে, তুমি ধ্রুবকে কেন এখানে এনেছো? তখন বিনয় বলে, কি করব, সে যদি বাড়িতেও থাকে তাহলেও তো এই সবকিছু জানতে পারবে। বিনয় এখানে ওই লোককে অনেক ধন্যবাদ জানায়, যে লোকটি পারিমাকে হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে এখানে পুলিশও চলে আসে। বিনয় তখন পারিমার কাছে পুলিশদের নিয়ে যায়। এখানে ধ্রুব নিজের মায়ের কাছে যেতে চাচ্ছিল, কিন্তু বিনয় তাকে বুঝিয়ে শুনিয়ে বাইরেই রেখে দেয়। এখানে যখন পারিমার জ্ঞান ফেরে, তবুও তখন তার মাথার ভেতরে ওই ঘটনার কথাগুলোই শুধুমাত্র ঘুরপাক খাচ্ছিল, যার জন্য পারিমা এখানে ভালোভাবে বয়ানও দিতে পারে না। পুলিশ ইনভেস্টিগেশনের জন্য সেই জায়গাতে যায় যে জায়গাতে পারিমাকে পাওয়া গিয়েছিল। এমনকি সেখানকার ভিডিও ফুটেজ থেকে তারা গাড়ির নাম্বার প্লেটের ছবিও পেয়ে যায়। এখানে বিনয়ের কাছে তার বাবা মার ফোন আসে, কিন্তু তারা পারিমাকে সহানুভূতি দেখানোর জায়গায় নিজেদের মান সম্মানের কথা বলছিল, যেটা শুনে বিনয় এখানে অনেক রেগে যায় আর বলে, আপনারা নিজেদের মান সম্মান নিয়েই পড়ে থাকুন। আর এরপর সে ফোন কেটে দেয়। বিনয় এখানে নিজের ছেলে ধ্রুবকে বলে, বাবা, আজকে তোমাকে তোমার আন্টির কাছেই থাকতে হবে। কিন্তু ছোট্ট ধ্রুব বলে, কেন বাবা, হাসপাতালে থাকার জন্য কি কোনো বেড নেই? এইটা শুনে বেচারা বিনয় কিছুই বলতে পারে না। ইনভেস্টিগেশন করতে করতে পুলিশ এখানে সেই গাড়ির কাছেও পৌঁছে যায়। যখন তারা জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানতে পারে এই গাড়িটি সবসময় 4 বন্ধুই চালাতো। পুলিশ এখানে গাড়িটিকে সম্পূর্ণ ধোয়া অবস্থায় পায়, তবুও তারা ফরেনসিক টেস্টের জন্য গাড়িটিকে পাঠিয়ে দেয়। আর এরপর আমরা দেখি পুলিশ ওই 4 জন ছেলেকে গ্রেফতার করে থানায় এনেছে, কিন্তু সেই ছেলেগুলো এখানে বলে তাদেরকে ফাঁসানো হচ্ছে। এখানে তাদের উকিল বলছিল তারা নাকি এই গাড়িটি নিয়ে বিয়েতে যাচ্ছিল, কিন্তু রাস্তাতেই তাদের গাড়িটি চুরি হয়ে যায়। এরপর জজ তাদেরকে পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দেয়। তখনই সেখানে দীপরাজ নামের একটি লোক উকিলের কাছে এসে বলে, জলদি জলদি এই মামলাকে বন্ধ করে দাও, কারণ গাড়িটি এই লোকেরই ছিল আর তার ছেলের নামও এই কেসে জড়িয়ে পড়েছিল। এখানে লোকটি উকিলকে এটাও বলে, বাড়িতে আমার মেয়ের বিয়ের প্রস্তুতি চলছে, তাই গাড়ি চুরির ঘটনাটি খুব শক্তপোক্ত করে জজের সামনে পেশ করতে। অন্যদিকে আমরা দেখতে পাই ধ্রুব তার বাবাকে জিজ্ঞেস করছে, যেই আঙ্কেলটি মাকে হাসপাতালে নিয়ে এসেছিল উনি কি টাকা নিয়েছে? বিনয় এখানে বলে না। তখন ধ্রুব বলে, তাহলে উনি ভালো মানুষ ছিলেন। ধ্রুব আবারও জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমাদের আশেপাশে যেসব মানুষ থাকে তারা সবাই কি ভালো? বিনয় এখানে বলে না। তখন ধ্রুব বলে, তাহলে তারা মায়ের সঙ্গে এমনটা কেন করলো? এখানে ছোট্ট ধ্রুবের মুখে এই কথা শুনে বিনয় অনেক অবাক হয়। তখনই ধ্রুব বলে, আমাকে সানা আন্টি সবকিছু বলে দিয়েছে। এখানে কার্তিক যখন হাসপাতালে আসে তখনই সেখানকার একটি ডাক্তার বাসু কার্তিককে বলে, আপনি এখানে আসবেন না, কারণ এখানে আসলে হয়তো আপনার পুরনো অতীত আপনার সামনে চলে আসতে পারে। সেখানে একটি নার্স চলে আসে আর সেই নার্সটি এসে কার্তিককে বলে, পারিমার বারবার প্যানিক অ্যাটাক আসছিল। আর কার্তিক যখন পারিমার কাছে গিয়ে বসে তখন পারিমা কার্তিককে বিনয় ভেবে নেয় আর এরপর তার হাতটি ধরে শান্ত হয়ে যায়।
হসপিটাল থেকে বাইরে বের হয়ে এসে কার্তিক এখানে নিজের স্ত্রীর ফোন থেকে ভয়েস ইমেল গুলো শুনছিল। সেখানে তার বউ তাকে বলছিল, আমার কাছে বেশি সময় নেই, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু এদিকে কার্তিকের সময় হয়ে ওঠে না, যার কারণে তাদের মধ্যে আর কথাই হয় না। এখানে আমরা জানতে পারি কার্তিকের বউ কাবেরীর মৃত্যু হয়েছিল একটি রোড অ্যাক্সিডেন্টে, যেখানে একটি নাম্বার প্লেট বিহীন গাড়ি এসে কাবেরীকে ধাক্কা দিয়ে দেয়। আর কার্তিক সেই ভিডিও ফুটেজটি নিয়ে ডক্টর বাসুর কাছে চলে আসে। ডাক্তার এই সবকিছু দেখে কার্তিককে বলে, তুমি এই সমস্ত কিছু ভুলে যাও, কারণ সেই গাড়ির কোনো হদিশই পাওয়া যায়নি। পরের দিন সকালে এখানে আরোপীদেরকে কোর্টে পেশ করার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় কার্তিক এখানে নিজের বউয়ের চেম্বারে আসে। আসলে কার্তিকের বউ কাবেরী একজন উকিল ছিল, আর কাবেরীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত রাভি। কাবেরীর মৃত্যুর পর এখানে সেই চেম্বারে রাভি বসতো। কার্তিক এখানে রাভিকে বলে, বিনয় আমার অনেক ভালো বন্ধু, আর আমি চাই তুমি পারিমার এই কেসটি অনেক ভালোভাবে লড়বে। এখানে কিছুক্ষণের মধ্যেই ওই 4 জন বদমাশকে কোর্টে পেশ করা হয়। এদিকে বিনয় নিজের ছোট্ট ছেলে ধ্রুবকেও কোর্টে নিয়ে এসেছিল। ধ্রুব এখানে যখনই ওই 4 জন লোককে দেখে তখনই সে তার বাবাকে বলে, বাবা এই 4 জনে কি মায়ের সঙ্গে বাজে কাজ করেছে? এই কথা শুনে বিনয় তাকে চুপ করিয়ে দেয়। জজ আসার পর এখানে শুনানি স্টার্ট হয়। অপরাধী পক্ষের উকিল তখন বলে, যখন এই 4 জন মিলে বিয়ের প্রোগ্রামে যাচ্ছিল তখনই কিছু লোক এসে বন্দুক দেখে তাদের গাড়িটি ছিনিয়ে নেয়। এমনকি ওই উকিলটি গাড়ি চুরি হওয়ার একটি পুলিশ রিপোর্টও জজকে দেখায়। আর সে বলে, এরা 4 জন কিছুই করেনি। রাভি তখন প্রশ্ন করে, তাই নাকি? তাহলে গাড়ি কোথায় চুরি হয়েছে, সেটার লোকেশনটা কোথায়? তখনই পুলিশ এখানে একটি রিপোর্ট নিয়ে আসে। এখানে গাড়ি থেকে পাওয়া ডিএনএ আর পারিমার ভেতর থেকে পাওয়া ডিএনএ ম্যাচ হয় না, যেটা দেখে রাভি অন্য আরেকটি ল্যাবে ডিএনএ টেস্ট করার আপিল করে, কিন্তু বিপক্ষের উকিল এটি মানা করে দেয়। কিন্তু জজ সাহেব এটির অনুমতি দেয়। অন্যদিকে রাভি বেশ চিন্তায় ছিল, ডিএনএ কেন ম্যাচ হলো না। সিন কাট হলে আমরা দেখতে পাই রাভির অ্যাসিস্ট্যান্ট বিনয়কে বলছে, বাচ্চাদের দয়া করে কোর্টে নিয়ে আসবেন না। বিনয় তখন নিজের ছেলের দিকে তাকিয়ে বলে, বাচ্চা কোথায়? বাচ্চা দেখতে পাচ্ছেন? আমি তো দেখছি সে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। অন্যদিকে কোর্টের বাইরে কার্তিক রাভিকে বলছিল, কারো ডিএনএ ম্যাচ হচ্ছে না, আবার অন্যদিকে নাম্বার প্লেটও চেঞ্জ। কি হচ্ছে এই সব কিছু? এখানে পরের দিন রাভি হাসপাতালে পারিমার সঙ্গে দেখা করতে আসে। তখন পারিমার রাভিকে বলে, আমি তো শুনেছি অনেক সময় এই কেসগুলোকে সলভ করতে অনেক সময় লেগে যায়, আর কোনো কোনো কেসে তো এমনও হয় যে নির্যাতিত হয়েছে সেই ফেসে যায়। রাভি তখন বলে, আমি জানি অনেক সময় কোটি টাকা দিয়ে হলেও এইসব কেসকে দাবিয়ে দেওয়া হয়, কিন্তু আমি কোর্টে তোমার জন্য লড়াই করব। তুমি শুধু একবার সুস্থ হয়ে নাও আর ওই শয়তানগুলোকে চিনতে সাহায্য করো, দেখবে কোনো ডিএনএ টেস্টের দরকারই হবে না। পারিমা এখানে রাভিকে একটি কথা বলে। সে বলে, ওখানে 4 জন নয় 5 জন ছিল। যে ছেলেটি গাড়ি চালাচ্ছিল সে বাকি 4 জন ছেলেকে বারবার নিষেধ করছিল। এই কথা শুনে রাভি অনেক অবাক হয়, কারণ পুলিশ তো শুধুমাত্র 4 জনকেই গ্রেফতার করেছে। এখানে রাভি বলে, তুমি কি তাদের কারো নাম জানো? পারিমা তখন বলে, সে সবার নাম না জানলেও সে 2টি নাম শুনেছে। প্রথমে যে হামলা করেছিল তার নাম সামির, আর অন্যজন ছিল হ্যারি। তখনই রাভি এই নামগুলো শুনে বলে, কিন্তু সামির নামের কোনো ছেলে তো লিস্টেই নেই। আর এই কথাগুলো রাভি এসে পুলিশকে জানায়। পুলিশ তখন ওই 4 জন ছেলেকে অনেক মারধর করে আর সামির নামের ওই ছেলেটির কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা বলে তারা সামির নামের কাউকেই চেনে না। পরের শুনানিতে এখানে পুলিশ এসে জজের কাছে ক্ষমা চায় আর বলে, আমরা 5 জনের জায়গায় আপনাকে 4 জনের নাম বলেছি। এখানে বিপক্ষের উকিল কোর্টে বলে, তার ক্লায়েন্টদেরকে বিরক্ত করা হচ্ছে, কারণ দ্বিতীয়বার টেস্ট করার পরেও ডিএনএ ম্যাচ হয়নি। রাভি এখানে জজের কাছে কিছু সময় চায় আর বলে, পারিমা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমরা আরো ইনফরমেশন পাবো। তখনই বিপক্ষের উকিল বলে, নিপীড়িত মেয়ের তো সুস্থ হতে 1 মাসের সময় লাগে, তাহলে কি আমরা 1 মাস ভর বসে থাকবো নাকি? ততদিন পর্যন্ত আমার ক্লায়েন্টদের জেলে রাখতে পারবো না, কারণ তাদেরও মান সম্মান রয়েছে, পরিবার রয়েছে। রাভি এখানে 5 নাম্বার আরোপীকে ধরার জন্য কাজটা
কাস্টাডি চাই, কিন্তু জজ বলে তোমার কাছে পাকাপোক্ত কোনো প্রমাণ নেই আর ডিএনএ টেস্টের রিপোর্টও ম্যাচ হয়নি। এই কথা শুনে রাভি এখানে জজকে অনেক রিকোয়েস্ট করে। সে বলে তাকে আরো কিছু সময় দিতে। রাভি এটাও বলে গাড়ি যে চুরি হয়েছিল সেই কাগজপত্রও ঠিক নেই। শেষমেশ জজ এখানে বলে পরের সোমবারে তুমি সমস্ত প্রমাণ আর কাগজ নিয়ে আসবে, কিন্তু আজকের মতো এই 4 জন ছেলেকে জামিন দিয়ে দেওয়া হয়। কোর্টের কাজ শেষ হবার পর দীপরাজ নিজের ছেলে সহ তার 4 বন্ধুকে নিয়ে বাড়িতে আসে। অন্যদিকে দীপরাজের বাড়িতে তার মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। দীপরাজ এখানে তার ছেলেকে একটি ঘরে নিয়ে আসে আর বন্দুক বের করে তার উপরে তাক করে। তখনই সেখানে দীপরাজের বউ চলে আসে। সে কোনো মতে নিজের স্বামীকে থামায় আর বলে আমার ছেলেকে বাঁচানোর জন্যই আমাকে গাড়ি চুরির মিথ্যা কথা রটাতে হয়েছে। কেন জানো? কারণ তোমার ছেলে রেপের মতো এত জঘন্য কাজ করেছে। দীপরাজের ছেলে নিক্কা তখন বলে আমি এমন কিছুই করিনি বাবা। তখন দীপরাজ তাকে অনেক বকাঝকা করে বলে মানছি তুই কিছু করিসনি, কিন্তু গাড়ি তো তুই চালাচ্ছিলি, তাই না? এখানে দীপরাজের বউ এসে তাকে শান্ত করে বলে গাড়ি চুরির কথাটা আর মুখ থেকে বের করবে না। আমার 15 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়েছি, এখন আর কিছু হারাতে চাই না। বাড়িতে মেয়ের বিয়ের প্রস্তুতি চলছে, তাই যেমনটা চলছে তেমনটাই চলতে দাও। কয়েকদিন পর এখানে পরিমা হাসপাতাল থেকে বাড়িতে আসে আর তাদের সমস্ত আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা পরিমাকে দেখতে আসে, কিন্তু পরিমা চুপচাপ এক কোনায় নিজের ছেলের সঙ্গেই বসে থাকে। একজন প্রতিবেশী এসে বিনয়কে বলে তোমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত, কারণ আশেপাশের মানুষরা অনেক বাজে বাজে কথা বলছে। কিন্তু বিনয় তার প্রতিবেশীর কথাতে কানে দেয় না। রাতে যখন বিনয় পরিমার গায়ে হাত দেয় তখন পরিমা অনেক ভয় পেয়ে উঠে পড়ে, কারণ সে সেই রাতের কথা এখনো ভুলতে পারেনি। এখানে পরিমা বিনয়কে বলে সে আবারও স্কুলে বাচ্চাদেরকে পড়াতে চায়, যার কারণে বিনয় পরের দিন সকালে পরিমাকে নিয়ে প্রিন্সিপালের কাছে আসে। এখানে পরিমা এসে স্কুলের প্রিন্সিপালকে বলে ম্যাডাম আমি এখন বাচ্চাদেরকে পড়ানোর জন্য একদম রেডি, কিন্তু সেই প্রিন্সিপালটি বলে স্কুল এখনো রেডি নয়। পরিমা ভাবছিল এখানে হয়তো স্টুডেন্টরা কিছুই জানতো না। প্রিন্সিপাল এখানে কিছু স্ক্রিনশটের পেপার নিয়ে এসে পরিমাকে দেখায় আর বলে ক্লাস 9 এর কিছু ছেলেরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এই সব ঘটনা নিয়ে অনেক মজা নিচ্ছে, এমনকি তারা মিমস পর্যন্ত বানাচ্ছে। প্রিন্সিপাল এখানে বুক ভরা কষ্ট নিয়ে বলে আমার তো লজ্জা হচ্ছে যে এইসব বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে পারেনি, তাই বলছি তুমি এখনই বাচ্চাদেরকে পড়ানোর জন্য স্কুলে এসো না, কিছু সময় রেস্ট নাও আর এরপর এসো। এইসব কথা শুনে পরিমা এখানে অনেক ভেঙে পড়ে। সিন কাট হলে আমরা দেখি পরিমাকে থানায় নিয়ে আসা হয়েছে সেই অপরাধীগুলোকে চেনানোর জন্য। অপরাধীদেরকে এখানে পর্দার আড়ালে লুকিয়ে রাখা হয় আর তাদেরকে সেই দিনের সেই সব কথাগুলোকে রিপিট করানো হয়। পরিমা এখানে এই কথাগুলো শুনে কান্না করে, কিন্তু সে ঠিকভাবে কারো আওয়াজই চিনতে পারে না, যার কারণে পরিমা এখানে রাভির কাছে এসে ক্ষমা চায়। আর এরপরে চলে আসে পরবর্তী শুনানির দিন। সেখানে গাড়ি চোরের রিপোর্ট হওয়া ওই থানার একটি পুলিশকে নিয়ে আসা হয়। রাভি আর জজ যখন ওই পুলিশের কাছ থেকে সিসিটিভির ফুটেজ দেখতে চায় তখন পুলিশ অফিসারটি বাহানা বানিয়ে বলে যে সিসিটিভি ফুটেজগুলো দেখে সে এখন অসুস্থ রয়েছে, এমনকি কম্পিউটারের পাসওয়ার্ড শুধুমাত্র সেই জানতো। জজ এখানে অনেক রেগে যায় আর লোকটিকে এর পরের বার পেন ড্রাইভ নিয়ে আসতে বলে। সিন কাট হলে আমরা দেখতে পাই রাভি আর কার্তিক নদীর ধারে দাঁড়িয়ে আছে আর তখনই রাভিকে কার্তিক বলে আমার মনে হচ্ছে না এই কেস সলভ হবে। রাত্রেবেলা এখানে বিনয় তার ছেলে ধ্রুবকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিল। তখনই ধ্রুব বলে বাবা আমাদের আশেপাশের মানুষগুলো একদমই ভালো নয়, তুমি আমাকে একটি বন্দুক কিনে দাও। ছেলের এই কথা শুনে বিনয় এখানে ধ্রুবকে একটি খেলনা বন্দুক কিনে দেয়। অন্যদিকে দেখা যায় সেই অপরাধীদের মধ্যে হ্যারি নামের একটি ছেলে যখন নিজের গাড়ির ভেতরে এসে বসে কেউ একজন পেছন থেকে তাকে বন্দুক তাক করে। এখানে ওই অচেনা লোকটি হ্যারিকে হুমকি দিয়ে সে রেল লাইনের পাশে গিয়ে তার গাড়িটি দাঁড় করায়। ওই লোকটি একটি ছাতা মাথায় দিয়ে গাড়ি থেকে নামে, যেটা কিনা সিসিটিভিতেও ক্যাপচার হয়ে যায়। ওই লোকটি হ্যারিকে এই রেল লাইনের পাশে নিয়ে সেই গুলি করে মেরে ফেলে। সকাল হলে এই হত্যার খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে আর আমরা দেখতে পাই আরোপীদের মধ্যে একটি ছেলের বোন তাড়াহুড়ো করে তার ভাইয়ের কাছে এসে বলে ভাইয়া সত্যি করে বলো তো
তুমি সেই দিন ওই ঘটনাটির সময় ছিলে কিনা? মেয়েটি এখানে তার ভাইয়ের হাত নিজের মাথায় রেখে কসম খাইতে বলে, কিন্তু এখানে তার ভাই চুপ করে থাকে। তখনই মেয়েটি বুঝতে পারে তার ভাইও ওই রিস্টদের মধ্যেই একজন। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ওই মার্ডারটি নিয়ে অনেক চর্চা হচ্ছিল। সবাই ওই লোকটিকে আমব্রেলা ম্যান নাম দিয়েছিল, এমনকি সাধারণ মানুষরা ওই লোকটির প্রশংসাও করছিল। তারা বলছিল ওই লোকটি অপরাধীদের জমদূত হয়ে এসেছে। এমনকি ইন্টারনেটে আমব্রেলা ম্যান নামের একটি পেজও তৈরি হয়ে যায়, সেখানে দেখতে দেখতে লাখো ফলোয়ার্সও হয়ে যায়। অন্যদিকে দেখা যায় দীপরাজ তার ছেলে আর উকিলকে নিয়ে পুলিশের কাছে এসেছে। সে সেফটি চাচ্ছিল, কিন্তু পুলিশ এখানে পরিষ্কার করে মানা করে দিয়ে বলে, হাইকোর্টের অনুমতি ছাড়া আমরা কোনো সেফটি দিতে পারবো না। এদিকে কার্তিক ওই ভিডিওটি দেখার পর খুনির অনেক প্রশংসা করে, কিন্তু রাবি সেটার বিরুদ্ধে বলে। সে বলে, যদি এমন করেই খুনিরা অপরাধীদের শাস্তি দিতে থাকে তাহলে তো আইনের কোনো মানে হয় না। কার্তিক তখন বলে, সমস্ত অপরাধীর তো তাদের অপরাধ মোতাবেক শাস্তিও হয় না। তখন রাবি বলে, যদি এমন করেই অপরাধের শাস্তি দেওয়ার জন্য মানুষ বেরিয়ে পড়ে তাহলে তো এটা বদলার রূপ নিয়ে নেবে। অন্যদিকে আমরা দেখি পারিমাও বিনয়কে বলছে ওই ছেলেটির মারা যাওয়াতে সে অনেক খুশি, কিন্তু সে এটাও জানে এমনটা তার বলা উচিত নয়, কিন্তু তবুও আমি অনেক শান্তি পাচ্ছি। পরের দিন শুনানিতে এখানে বিপক্ষের উকিল একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছিল। সেখানে ওই আমব্রেলা ম্যান আরো একটি লোককে গুলি মারছিল। উকিলটি জজকে বলছিল এমন কাজকে যাতে আর বাড়তে দেওয়া না হয়, কিন্তু জজ সাহেব এখানে তার কথার গুরুত্ব না দিয়ে মেন কেসে চলে যায়। এখানে যেই থানাতে কার চুরির রিপোর্ট লেখানো হয়েছিল সেখানকার ওই লোকটি এসে বলে, যেই দিন কার চুরির রিপোর্ট লেখাতে এসেছিল তারা সেই দিন ক্যামেরা নষ্ট ছিল, যার কারণে কিছুই রেকর্ড হয়নি। এটা শুনে জাজ ম্যাডাম অনেক রেগে যায় আর কেসটি আবারও আটকে পড়ে, যার জন্যই রাভি এখানে পুলিশ অফিসারের সঙ্গে নিজেই ইনভেস্টিগেশনে নেমে পড়ে। অফিসার সঞ্জয় এখানে রাভিকে সেই জায়গাতে নিয়ে আসে যেই জায়গাতে অপরাধীরা নিজেদের পোশাক জ্বালিয়ে দিয়েছিল। এমনকি রাভি সেখানে এমন একটি লোককে দেখতে পায়, হতে পারে সেই লোকটি ওই শয়তানগুলোকে দেখতে পেয়েছিল। রাভি এটাও বুঝতে পারে হয়তোবা লোকটি ভয়ে কিছু বলছে না। এরপর রাভি কোর্টে এসে তার ফোন থেকে ফেসবুক লাইভে যায়। সে জনগণের উদ্দেশ্যে বলে, দয়া করে আপনারা কোনো অপরাধীকে বাড়াবা দিবেন না, নইলে অপরাধ আরো বেড়ে যাবে। ঠিক তখনই সেখানে বিপক্ষের উকিল এসে রাভিকে বলে, এই কেসটাকে আর কত লম্বা টানবে, একটা জায়গায় বসে সেটেলমেন্ট করে নিলে ভালো হয় না? এখানে সেটেলমেন্ট করার জন্য রাভি দীপরাজের বাড়িতে আসে। দীপরাজ রাভিকে বলে, আমার ছেলে কিছুই করেনি, তাকে ছেড়ে দাও। ঠিক তখনই রাভি একটি চাল চালে। সে বলে, যদি তোমার ছেলে বাকি অপরাধীদের চেনাতে সাহায্য করে তাহলে আমি তার সাজা কমিয়ে 1.5 বছর করে দেব। এখানে নিজের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে দীপরাজ রাজি হয়ে যায়। তখনই রাভি নিক্কাকে জিজ্ঞেস করে সামির নামের ওই ছেলেটিকে। তখন নিক্কা বলে, সে ওই ছেলেটিকে চেনে না, সে মাঝ রাস্তা থেকেই আমাদের গাড়িতে উঠে পড়েছিল। সেই দিন রাতেই নিক্কা যখন তার একটি বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিল তখনই সেখানে আমরা ছাতি হাতে নিয়ে কার্তিককে দেখতে পাই। কার্তিক ভিড়ের মধ্যে থেকে হুট করেই নিক্কাকে আক্রমণ করে আর এরপর গায়েব হয়ে যায়। তার মানে এখানে ছাতার আড়ালে ওই অপরাধীদের মারছিল কার্তিকই। এখানে নিক্কা নিচে পড়ে যায় আর মানুষ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আর এরপর রাতের বেলা রাভির সঙ্গে দেখা করতে সেই পুলিশ অফিসার সঞ্জয় আসে। সে এখানে ওই লোকটির ভিডিও ফুটেজ দেখিয়ে রাভিকে বলে, আমরা ওই লোকটিকে বেঁধে রেখে অনেক মেরেছি, কিন্তু তবুও সে মুখ খুলছে না। রাভি এইটা দেখে অনেক অবাক হয়ে যায় আর রেগে মেগে সে লুকিয়ে ওই লোকটিকে গাড়ি থেকে বের করে দেয় পালানোর জন্য। পরের দিন এখানে আমরা রাভিকে জিমে দেখতে পাই। সে টাকা দিয়ে একটি লোকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। রাভি যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখনই তার সঙ্গে দেখা হয়ে যায় ডাক্তার বাসুর। ডাক্তার বাসু এখানে রাভিকে বলে, ভয় পেও না। ডাক্তার এটাও বলে যে লোকটি ছাতার আড়ালে লুকিয়ে অপরাধীদের মারছে সে শুধুমাত্র নিজের চেহারা লুকাচ্ছে। ডাক্তার এখানে বলে, কার্তিক এখন অনেক রেগে আছে আর আমার মনে হয় সেই এই কাজ করছে। রাভি এরপর কার্তিকের কাছে সে জিজ্ঞেস করে, ইন্টারনেটে আমব্রেলা ম্যানের একটি পেজ রয়েছে যেখানে তার অনেক ফ্যান ফলোয়ার,
আপনি কি সেই সাধারণ মানুষদের হিরো? আপনি কাবেরীর জন্য এত কিছু করছেন, কিন্তু নিজের বউয়ের সময় তো তার কাছে আসেননি। আপনি কেন হ্যারি আর নিকাকে মেরেছেন? নিকা তো কোর্টের সামনে সব সত্য বলতে রাজি হয়েছিল। এটা শুনে কার্তিক অনেক রেগে যায়। সিন কাট হলে আমরা দেখি বাল্লু নামের একজন অপরাধী তার গার্লফ্রেন্ডের সঙ্গে বাইরে বের হয়েছিল। সেই সময়ে ছাতা মাথায় দিয়ে কার্তিক আবারও সেখানে আসে, কিন্তু সে বাল্লুকে না মেরে বাল্লুর গার্লফ্রেন্ডকে শুট করে মেরে ফেলে। বাল্লু এখানে পুলিশকে সমস্ত ঘটনাই খুলে বলে। অন্যদিকে পারিমাও সামিরের বিষয়ে জানতে পারে। সে এটাও জানতে পারে সামিরের একটি মেয়েও রয়েছে যে কিনা তার স্কুলেই পড়তো। পারিমা এখানে রাবিকে নিয়ে সামিরের বাড়িতে আসে, যেখানে সে সামিরের বউয়ের সঙ্গে দেখা করে। আর এর পরের দিনই পুলিশ অফিসাররা সামিরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়, আর তারা তাকে নিয়ে থানায় চলে আসে। পরের শুনানিতে এখানে মুখ ঢেকে পারিমাকে কোর্টে নিয়ে আসা হয়। তখনই বিপক্ষের উকিল বলে, সেই রাতের ঘটনা কি সব আপনার মনে আছে? তখন পারিমা বলে, আমি ৬ বার বয়ান দিয়েছি যে আমার সেই দিনের ঘটনা মনে আছে। পারিমা এটাও বলে, সেই দিন ওই বদমাশগুলোর মধ্যে বাজি লেগেছিল কে কতবার পুশ আপ মারতে পারবে। তাদের মধ্যে থেকে একটি ছেলে ১২৬ বার পুশ আপ লাগিয়েছিল। তখনই বিপক্ষের উকিল এটিকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে, আপনার সবকিছু এত ভালোভাবে মনে আছে, কিন্তু আপনি কাউকে চিনতে কেন পারছেন না? উকিলটি এখানে এইটা বোঝাতে চাইছিল হয়তোবা পারিমাই ইচ্ছে করে এই ছেলেদের সঙ্গে এই সব কিছু করেছে, কারণ পারিমার কাপড় চোপড় একদম ঠিকঠাক পাওয়া গিয়েছিল, কিন্তু পারিমা বলেছিল তার কাপড় চোপড় ছিঁড়ে গিয়েছিল। এই কথা শুনে পারিমা নিজের মুখ থেকে কাপড় সরিয়ে বলে, আমার মুখে এখনো সেই রাতের দেওয়া আঘাতের চিহ্ন রয়েছে। আমি আয়নাতে যখন নিজেকে দেখি নিজেই চিনতে পারি না। আসলে হয়তোবা দোষটা আমারই যে আমি সেই দিন রাত্রিবেলা একা বাইরে বের হয়েছিলাম। এমনকি আমি যেই স্কুলে পড়াই সেই সব ছেলে মেয়েদের নিজের বাচ্চার মতো মনে করি। সেখানকারই একটি স্টুডেন্ট সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিল আমি কেন সেই দিন রাতে সেখানে ছিলাম না। এখানে পারিমার কথা শুনে সবাই বেশ ইমোশনাল হয়ে যায়। তবুও বিপক্ষের উকিল অনেক কঠোর কঠোর কোশ্চেন পারিমাকে করছিল। এখানে কোর্টের বাইরে আসলে রাবিকে একটি রিপোর্টার ঘিরে ধরে। সে প্রশ্ন করতে থাকে কেন সে আমব্রেলা ম্যানকে নিয়ে বিপক্ষে কথা বলছে। তখনই রাবি তার গাড়ির ওপরে একটি কাগজ পায়। সেখানে লেখা ছিল রাবি যেন নিজের মতামত বদলে নেয়। পরের দিন রাবি যখন কোর্টে আসছিল তখনই একটি ছেলে রাবির মুখে কালি ছুঁড়ে মারে আর স্লোগান দিতে থাকে আমব্রেলা ম্যান অমর হোক। কার্তিকও এই সবকিছু দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু রাবি এখানে নিজের মুখের কালি না মুছেই জজের সামনে হাজির হয়। রাবি এসে জজকে বলে, একবার ভেবে দেখুন তো ম্যাডাম, এটা কালি না হয়ে যদি অ্যাসিড হতো তাহলে আমরা কি করতাম? এখানে গাড়ি চুরির ভিডিও পাওয়া যাচ্ছে না, অন্যদিকে ডিএনএ মিলছে না, আবার নির্যাতিতা কাউকে চিনতেও পারছে না। তার মানে কি এই কেসটা বন্ধ? যদি এখানে ৮ বছরের কোনো শিশু এই কেস নিয়ে আসতো, সে যদি ওই অপরাধীদের চিনতে না পারত, তাহলে কি আপনি এই কেসটাকে বন্ধ করে দিতেন? জজ আর বিপক্ষের উকিল এগুলো শুনে রাবিকে মেন কথাতে আসতে বলে। তখনই রাবি এখানে ওই ছেলেগুলোর বিয়ের ছবি দেখায়। রাবি এখানে সেই অপরাধীদের মধ্যে একজনের বোনকে কাঠগড়ায় দাঁড় করায়। রাবি ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের কাছেও কি এমন একটি শার্ট রয়েছে? মেয়েটি তখন বলে, হ্যাঁ রয়েছে। রাবি তখন ওই ছেলেটির সোশ্যাল মিডিয়া জজকে দেখায় আর বলে, এই ছেলেটি সবসময় টি শার্ট পরতো, এমনকি এই বিয়ের আগেও আরো 3টি বিয়েতে ছেলেটি টি শার্ট পরেই গিয়েছিল। তাহলে এমন কি হলো যে সেই ছেলেটি টি শার্টের বদলে শার্ট পরে গেছে? বিপক্ষের উকিল তখন বলে, এখন কি কাপড় পরা নিয়েও আপনি অপরাধী ধরবেন? কিন্তু রাবি এখানে এই কাপড় পরাকেই একটি বড় ষড়যন্ত্র মনে করছিল, আর রাবি ওই লোকটিকেই এখানে কাঠগড়ায় দাঁড় করায় যাকে পুলিশেরা মারধর করেছিল। রাবি এখানে ওই লোকটিকে জিজ্ঞেস করে, সেদিন রাত্রে 3টার সময় দীপরাজ কেন আপনাকে ফোন করেছিল? দোকানদার তখন বলে, আসলে ঘুমের ভেতরে ফোনটি লেগে গিয়েছিল, আমি শুধুমাত্র হ্যালো বলেই ফোন কেটে দিয়েছি। রাবি তখন জিজ্ঞেস করে, তাহলে এই হ্যালো বলাটা কতক্ষণ পর্যন্ত চলেছিল? 1 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড? এই কথা শুনে লোকটি অনেক ভয় পেয়ে যায়, কারণ লোকটি এখানে মিথ্যে বলছিল। রাবি তখন দীপরাজের
সঙ্গে ওই লোকটির কল রেকর্ডের লিস্ট বের করে। সেখানে দেখা যায় তারা পুরো 4 মিনিট ধরে কথা বলেছে। আসলে এই লোকটি দীপরাজকে নতুন পোশাক নিয়ে এসে দিয়েছিল যাতে তারা কাপড় চেঞ্জ করতে পারে। আর এরপর রাবি জিজ্ঞাসাবাদ করার জন্য ওই লোকটিকেও ডাকে যার কাছে পারিমার ডিএনএ ছিল। রাবি এখানে জিজ্ঞেস করে যে রুমে এইসব ডিএনএ রাখা হয় সেই রুমের চাবি কার কাছে থাকে। লোকটি তখন বলে আমার কাছে, কিন্তু যদি কোনো বড় অফিসার চাই তাহলে চাবি আমার কাছ থেকে নিয়ে নিতে পারে। তখনই রাবি জাজকে বলে নিশ্চয়ই পারিমার ডিএনএ এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তখনই পুলিশ অফিসার শুভমকে সাক্ষী দেওয়ার জন্য ডাকে পারিমা। পারিমা জিজ্ঞেস করে সত্যি কি এমন হতে পারে যে পারিমার ডিএনএ বদলে দেওয়া হয়েছে? তখনই বিপক্ষের উকিল এখানে ওই অফিসারটিকে সুদখোর বলে। আর তখনই পুলিশ অফিসার বলে হ্যাঁ আমি ঘুষ নিয়েছিলাম। আমি আমার ফ্ল্যাট আর বাড়ি ঘরের জিনিসপত্র নিজের বেতন দিয়ে করিনি। আসলে গাড়িতে যেই স্যাম্পল পাওয়া গিয়েছিল সেই ডিএনএ গুলো আগেই নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে অন্য আরেকজনের ডিএনএ দিয়ে সেগুলো বদলে ফেলা হয়। জাজ তখন প্রমাণ চাই। তখন অফিসারটি বলে তার কাছে কোনো প্রমাণ নেই। সিন কাট হলে আমরা দেখতে পাই কার্তিক এখানে ডাক্তার বাসুর কাছে এসেছে। সে বলছে রাবি আমাকে খুনি মনে করছে, কিন্তু আমার কাজ এখনো বাকি রয়েছে। ডাক্তার বাসু তখন বলে তুমি কি করতে চাইছো বলো তো? তুমি কি আরো দুজনকে মেরে ফেলতে যাচ্ছ, নাকি নিজের বউয়ের খুনিকে? না নিজেকে, কারণ তুমি মৃত্যুর সময় তোমার বউয়ের পাশে ছিলে না। কার্তিক এখানে কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ে। আর এর পরের দিনের শুনানিতে সমস্ত স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসা হয়। জাজ যখন তাকে জিজ্ঞেস করে এরা এখানে কি করছে, তখন রাবি বলে এদেরও সত্য দেখার অধিকার রয়েছে। আর অন্যদিকে কার্তিক পুলিশের কাছে গিয়ে নিজেকে সারেন্ডার করে দেয়। রাবি এখানে কোর্টে একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়, যেটা থেকেই প্রমাণ হয়ে যায় সেই দিন গাড়ি চুরি হয়নি। রাবি এখানে বলে সবার আগে পারিমার উপরে সামিরি অ্যাটাক করেছিল, আর এটার একজন আই উইটনেস রয়েছে। আর এই সাক্ষীটি অন্য কেউ নয়, সে হলো সামিরের ছোট্ট মেয়ে। সামিরের ছোট্ট মেয়েটি বলে সেই দিন রাতে সে তার বাবাকে ওই কাপড়গুলো জ্বালাতে দেখেছিল, আর ওই কাপড়গুলো তার বাবার অনেক পছন্দেরও ছিল। এমনকি সে নিজের বাবার গলায় আঘাতের চিহ্নও দেখেছিল। এখানে বিপক্ষের উকিল ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করে তোমার বাবা কি একজন রেপিস্ট? রাবি এখানে ওই উকিলকে থামানোর চেষ্টা করে, কিন্তু উকিলটি বারবার ওই বাচ্চাকে একই প্রশ্ন করতে থাকে। আর এরপর ছোট্ট মেয়েটি বলে সেটা আমি জানি না, কিন্তু উনি আমার মাকে করেছিলেন। এইটা শোনার পর পুরো কোর্ট যেন নিস্তব্ধ হয়ে যায়। এমনকি বিপক্ষের উকিলেরও আর কিছু বলার থাকে না। এখানে রাবি কোর্টকে বলে দুইজন অপরাধী তো আগেই মারা গেছে, আর বাকি 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। এখানে রাবি ইমোশনাল হয়ে বলে 13 বছর আগে যদি সামিরের এই অপরাধের জন্য সে যোগ্য শাস্তি পেত, তাহলে আজকে পারিমার সঙ্গে এমনটা মোটেও হতো না। রাবি এখানে এটাও বলে যেই দিন পারিমার সঙ্গে এই ঘটনা ঘটে পুরো দেশ জুড়ে আরো 80 জনের সঙ্গে সেম একই ঘটনা ঘটেছে। রাবি এটাও বলে যতদিন না এই সমাজে, যতদিন না মেয়েরা রাত্রেবেলা নির্ভয়ে বাইরে বেরোতে না পারবে, এই সমাজে ন্যায় হবে না। এখানে জজ সাহেব গাড়ি চুরির ঘটনার বিরুদ্ধে অফিসারদের ইনভেস্টিগেশন করতে বলে, আর অপরাধীদের আসল শাস্তি কালকে শোনানো হবে এমনটাই বলে। রাবি যখন কোর্টের কাজ শেষ করে বাইরে আসে, সে কার্তিককে পুলিশের সঙ্গে দেখতে পায়। ঠিক সেই সময়ে দীপরাজ সেখানে আসে আর কার্তিকের ওপর গুলি করে। বিনয়, পারিমা আর ধ্রুব এই সবকিছু নিজের চোখের সামনেই হতে দেখে। অন্যদিকে পুলিশরা দীপরাজকে ধরে নেয় আর কার্তিককেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিনেমার শেষ সিনে আমরা দেখতে পাই পারিমা আর বিনয় ঠিক আগের মতোই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আজকের আমাদের এই স্টোরি আমাদেরকে শেখায় নিপীড়িত মানুষটি ভয় পেয়ে নয়, বরঞ্চ অপরাধীর চোখে চোখ রেখে লড়াই করলেই নিজের জন্য ন্যায় পেতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।